লেখিকা রাখি চক্রবর্তীর সত্তা। সকাল ৬টায় টেলিফোনটা বাজতে ধরফর করে ফোনটা ধরলেন রমলা দেবী। এত সকালে সাধারণত কেউ ফোন করে না। রিনি কি? তবে রিনির কি কিছু হলো? হ্যালো, রিনি বলছি। কিরে, ভয় পেয়ে গেছিলাম তো। এত রাতে কি ব্যাপার? কাল সকালে আমার ফ্লাইট মা, আমি ফিরছি কলকাতা। সে কি, সুগতর সঙ্গে কিছু হলো নাকি রে? না মা, ইট ইজ নট ওয়ার্কিং এনি মোর। মানে? গিয়ে ডিটেলে বলছি মা, তবে আমি আর নিউ ইয়র্ক ফিরব না। ফোনটা রেখে ধপ করে বসে পড়লেন রমলা দেবী। সুদূর আমেরিকায় এখন সন্ধে, কাল সকালে ফ্লাইট। কিন্তু এটা কি বলল রিনি? ইট ইজ নট ওয়ার্কিং মানেটা কি? সুগত তো খুব ভালো ছেলে। তাহলে কি যে ভয়টা? না না, সেটা হলে তো বিয়ের পরপরই। বিয়ে তো হয়েও গেল প্রায় ২ বছর। স্বামী সুখে আহ্লাদিনী না থাকলেও খুব একটা অভিযোগও তো ছিল না কখনো রিনির। তবে প্রাত্যহিক কাজকর্ম সেরে নিচে নামলেন রমলা দেবী। একমাত্র ছেলের বউ নন্দিনী ওঠেনি এখনো। ননদিনীর আসবার খবরে, বিশেষত এই ধরনের আসবার খবরে সে যে বিশেষ পুলকিত হবে না, এটা আর বলার অপেক্ষা রাখে না। নিত্য নৈমিত্তিক কাজগুলো সেরে ফেলতে লাগলেন রমলা দেবী। বাজার যেতে হবে? অপরেশবাবুর ডাকে সম্বিত ফেরে রমলা দেবীর। অন্য সময় হলে আনন্দে একটা বড় বাজারের ফর্দ ধরিয়ে দিতেন রমলা দেবী। এবার যেন পারছেন না, সবটাই ফাঁকা। রিনি ফোন করেছিল, আগামীকাল কলকাতা আসবে। জানি। কি করে জানলে? ফোন বাজতে ঘুম আমারও ভেঙেছিল, তোমার উত্তরগুলো কানে গেছে। আচ্ছা, আনো যা হয়। বেশ, দেখছি। দুশ্চিন্তায় নুয়ে পড়া মানুষটাকে বাজারের থলি নিয়ে বেরিয়ে যেতে দেখলেন রমলা দেবী। বিবাহিত মেয়ের ঘরে ফেরাটা এই ১বিংশ শতাব্দীতেও মা বাবার কাছে যেন একটা বিশাল হার। হ্যাঁ, হারই। সংসার যুদ্ধে জয়ী করানোই যেন মা বাবার জীবনের প্রথম লক্ষ্য। আর সেটা না হলেই, বাইরের লোক ছেড়ে দিলাম, নিজেরই ছেলের বউ নন্দিনীর কাছেই যেন একটা বিশাল হার মনে হচ্ছে রমলা দেবীর। রিনির বিয়েটা খানিক জোর করে দিয়েছিলেন উনি, না হলে যে গিটার নিয়ে কি করতো? তবে কি লোকে যা বলতো তাই ঠিক? ভাবতে থাকেন রমলা দেবী। ২টো ফ্লাইট পরিবর্তন করে কলকাতায় নামে রিনি। ঘড়ি দেখে বিকেল ৩টে। কেউ আনতে আসেনি, ও জানে আসবে না। এই আশাটাই অনভিপ্রেত। ওর ফোনটা দেখল, না, ইন্ডিয়ান অ্যাপগুলো কাজ করছে। ওয়ালেটগুলো ব্যবহার হয় না, ফলে অনেক দিনের অব্যবহৃত টাকা পড়েই ছিল। কি ভেবে উবেরটা খুলল রিনি। ভবানীপুরের অ্যাড্রেসটা দিব্যি নিয়ে নিল উবের। ওয়েটিং টাইম ২০ মিনিট। নির্দিষ্ট সময় এসে গেল যান। উবেরের গাড়িতে ছুটতে ছুটতে নতুন কলকাতা দেখছিল রিনি, আর ভাবছিল, আমার কি কলকাতা না ফিরে একেবারে মুম্বাই যাওয়া উচিত ছিল? বাবা মায়ের রিয়াকশান তো তাই বলে। কিন্তু মুম্বাইয়ের ব্যাংকে জয়েন করতে আরও ১৫ দিন। সেই ১৫ দিন, ১০ দিন বাদে যে চলে যাব এটা বলা হয়নি বাড়িতে। বলবো কি? না থাক, এই ২ বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। কলকাতায় যে থাকতে আসিনি সেটা বলবো নিশ্চয়ই, তবে এখন না। ভাবতে ভাবতে ভবানীপুরের বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো। উবের আসতেই ওপর থেকে জোজো ঠিক দেখে হাঁক ডাক জুড়ে দিয়েছে বাড়িতে। ঠাম্মা, পিপি এসে গেছে। ঢাউস ২টো বড় ব্যাগ নিয়ে একাই সদর দরজায় নামল রিনি। বাড়িটা একবার তাকিয়ে দেখল, প্রায় ১০০ বছরের পুরানো বাড়ি। শরিকে শরিকে ৬ লাখ। তবুও ওদের ভাগে ওপরতলা মিলিয়ে ৪টে ঘর আছে। আয়, ফ্লাইট টাইমে ছিল? জিজ্ঞেস করলেন রমলা দেবী। হ্যাঁ। যা হাত পা ধুয়ে আয়, কিছু খেতে দি। না, খিদে নেই। ফ্লাইটে অনেক কিছু দিয়েছিল, পেট ভার হয়ে আছে। তবে যা, ফ্রেশ হয়ে নে। ব্যাগগুলো ওই আমাদের ঘরেই রাখ। কেন মা, ওপরে? ওপরে আর কোথায় রাখবি? জোজোর তো জিনিসপত্র আছে। ঘাড় নাড়ে রিনি। অর্থাৎ ওর ঘরটা আপাতত জোজোর দখলে। বাড়ি একবার ছেড়ে দিলে কোনো কিছুই বোধহয় নিজের থাকে না, ঘরটাও না। ঠাম্মি, পিপি আমার সঙ্গে থাক না, খুব মজা হবে। না জোজো, তোমার পড়ার অসুবিধা হবে। স্যার আসলে পড়াবে কোথায়? ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। কিছু ম্যানেজ হবে না, তুমি যেমন আছো থাকো।
পিপির কথা ভাবতে হবে না তোমায়। গলায় কি একটু শ্লেষ ছিল, নাকি কানটাই অন্য রকম হয়ে গেছে রিনির? 1 বছর আগেও তো ওর জায়গা উপরেই হতো। ক্লাস 2তে পড়া জোজোরও একটা নিজের রুম থাকতে পারে, কিন্তু ওর নেই। একটা দীর্ঘশ্বাস পড়ে রিনির। তাহলে তুই কি ভাবছিস এখন? রাতের খাবার টেবিলে বসেই জিজ্ঞেস করে রণজয়। কি আবার, আপাতত কলকাতাতেই। দেখ রিনি, আমার এত ধানাই পানাই ভালো লাগে না। স্পষ্ট করেই বলছি, তুই নাকি মাকে বলছিস তুই আর ফিরবি না? হ্যাঁ বলেছি তো। মানে তুই আর সংসার করবি না? না। কেন, সুগতকে কিছু করেছে? না। আমি বলেছি নাকি কিছু করেছে? তাহলে করবি না কেন? এমনি, সংসার ভালো লাগে না। রিনি, ধমকে ওঠে রণজয়। ধমকাবি না দাদা, সব কিছু তো ধমকে হয় না, তাই না? এটা তোর অন্তত বোঝা উচিত ছিল যে এই দিন একদিন না একদিন আসবেই। মাথা নিচু করল রণজয়, হাত ধুয়ে উপরে গেল। বারান্দায় দাঁড়িয়ে মনে পড়ল, কি রে কোথায় যাচ্ছিস? সদ্য কলেজে ওঠা রিনিকে জিজ্ঞেস করল রণজয়। এই আজ কলেজ সোশ্যাল। বাহ, শাড়িতে বেশ লাগছে তোকে। থ্যাংক ইউ দাদা ভাই। রঙিন প্রজাপতির মতো উড়ে চলে গেল রিনি। প্রায় 10 বছরের বড় দাদা দাঁড়িয়ে দেখতে লাগলো। রিনি, তোর সঙ্গে ওই মেয়েটা কে ছিল রে? কি অদ্ভুত দেখতে। ও তো মেঘলা, হেভি গিটার বাজায় দাদা। কেমন যেন একটু। তুই আর মেয়ে পেলি না বন্ধুত্ব করার? কেন দাদা, ও কিসে খারাপ? খারাপ না, কিন্তু ঠিক আমাদের মতো না। সিগারেট খায়, গিটার বাজায়, এগুলো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা করে না। কেমন যেন ছেলে ছেলে। তোমার বোনের মতিগতি আমার ভালো ঠেকছে না রন। কেন? আরে আজ আমি অফিস থেকে ফেরার পথে ফোরামে গেলাম, দেখি তোমার বোন ওই অদ্ভুত দেখতে মেয়েটার সঙ্গে। হ্যাঁ, কি নাম, ওই মেঘলা নাকি? হ্যাঁ ওই। কিন্তু ওদের ভাবভঙ্গি ভালো ছিল না রন। মানে? তুমি সামনে দেখলে বুঝতে, একজন আর একজনকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, ঠিক যেন প্রেমিক প্রেমিকা। অদ্ভুত চাউনি দুজনের। তুমি এসব কি বলছো নন্দিনী? যা বলছি ঠিকই বলছি, নিজের চোখে দেখেছি তাই বলছি। ভালো চাও তো বোনের বিয়ে দিয়ে দাও। দিনকাল ভালো না রিনি। এই রিনি। রমলা দেবী ডাকে ঘুম ভাঙে রিনির। বলো, ডাকছো কেন? আয়, বেআই বেয়ান এসেছেন, তোর সঙ্গে কথা বলতে চান। একটা দীর্ঘশ্বাস পড়ে রিনির। জানাই ছিল এই দিনটা আসবে, তবে সুগত একবার জানিয়ে দিলে ভালো করত। যাই হোক, অন্তত 2 বছর তো একসঙ্গে ছিল ওরা। ওড়নাটা গায়ে নিয়ে বেরিয়ে আসে রিনি। ড্রয়িং রুমে দাদা বৌদি আর বাবা ঘিরে রয়েছে সুগতর বাবা মাকে। কিছু কথোপকথন বোধহয় চলছিল। ওকে দেখে সবাই থেমে গেল। আয় বস, ডাকে রণজয়। শ্বশুর শাশুড়িকে প্রণাম করে সোফায় বসে রিনি। এটায় সই করে দাও, আমাদের উকিল এটা রেডি করে দিয়েছেন। ইচ্ছে হলে পুরোটা পড়েও নিতে পারো, বলেন রিনির শ্বশুর মশাই। হালকা একবার চোখ বুলিয়ে নিল রিনি। না, তেমন কোনো গোলযোগ চোখে পড়ল না। আর দেখেই বা কি হবে? অভিযোগ বা দাবি কোনোটাই নেই রিনির। বরং সুগতর জন্য খানিকটা খারাপ লাগাই আছে। ভালো থাকুক সুগত। এই দিনটা যে আসবে সেটা ও জানতই, কিন্তু তবু চোখটা কেন যে চিকচিক করে। বলছিলাম, আর একবার ভেবে দেখলে হতো না? একটা এত বড় সিদ্ধান্ত। বলেন অপরেশবাবু। সিদ্ধান্ত জানেবার ওরা নিয়েই নিয়েছে অপরেশবাবু। শুধু শুধু আমাদের এর মধ্যে মাথা না গলানোই ভালো। তাহলে রিনি, তুমি কি আজই সই করে দেবে, নাকি আমরা পেপারসগুলো রেখে যাব? না, আজই দেব। যা দিতেই হবে তা নিয়ে গড়িমসি করেই বা কি লাভ? দিন করে দিচ্ছি। সইটা সেরে দিয়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল রিনি। শুধু শুনতে পেল, এভাবে আমার ছেলের জীবনটা নষ্ট না করলেই পারতেন আপনারা। সুগত তো আপনাদের কোনো ক্ষতি করেনি। আপনার মেয়ের যদি কোনো অসুখ থাকে, সেটার চিকিৎসা আপনাদেরই করাতে হতো। চিকিৎসা না করিয়ে বিয়ে দেওয়াটা কোনো সমস্যার সমাধান তো নয় অপরেশবাবু। আপনাদের থেকে এটা আশা করিনি। যাই হোক, যা হবার হয়ে গেছে। আমরা এই পেপারসগুলো সুগতকে পাঠিয়ে দেব কুরিয়ার করে। ও সই করে পাঠিয়ে দেবে আবার। আশা করি মাস 6 মধ্যে সার্টিফিকেট হাতে পেয়ে যাব আমরা। নমস্কার, ভালো থাকবেন। শ্বশুর মশাইয়ের অন্য কোনো কথা আর কানে বাজছে না রিনির। শুধু একটাই কথা, অসুখ। সত্যি কি কোনো অসুখ?
এটা কি কোনো মানসিক রোগ? ছি! বৌদি নন্দিনীর গলায় সম্বিত ফিরল রিনির। তাকিয়ে দেখল অদ্ভুত এক ঘৃণার চোখে তাকিয়ে আছে নন্দিনী। ছি রিনি, আজ আমাদের মাথাটা একেবারে হেট হয়ে গেল। কেন বৌদি, আমি কি করলাম? আমি শুধু বলেছি আর সংসার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানিয়ে নিতে হতো রিনি, সব কি পছন্দের মতো হয়? বলে রিনির মা। কি মানিয়ে নেব মা? মানিয়ে নিয়ে চেষ্টা তো করেছিলাম, কিন্তু আমি আমার সত্তার বিপরীতে কিভাবে যাব? এসব নিয়ে কথা বলতেও আমার খারাপ লাগছে রিনি, তবু বলতে হচ্ছে। কিসের সত্তা? যুগ যুগ ধরে নারী আর পুরুষ সংসার করে আসছে, কারোর অসুবিধা তো হচ্ছে না। এটা তোমার মনের রোগ, তুমি ভাবছো, তাই তোমার এটা সমস্যা মনে হচ্ছে। পৃথিবী অনেক এগিয়ে গেছে মা। একজন পুরুষের সঙ্গে একজন নারীকেই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এটা এখন সমাজ ভাবে না। ঠিক, একদম ঠিক রিনি, ভাবে না। এটা ভাবনার দোষ, প্রকৃতির না। প্রকৃতি কিন্তু নারী এবং পুরুষকে একে অপরের জন্যই তৈরি করেছিল, মানুষ এটাকে বিকৃত করেছে। বলে ওঠে রণজয়। না দাদা, প্রকৃতির নিয়মে ব্যতিক্রম ছিল, আগেও ছিল, এখনও আছে। আগেকার নারীরা সেটা বোঝেনি, এটাই পার্থক্য। ভাগ্যিস বোঝেনি রিনি। এখন তো মনে হচ্ছে মেয়েদের সে আগের যুগই বোধহয় ভালো ছিল। অন্তত একটা পুরুষকে বিয়ে করতে হয়, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতো না। যাগ্গে, শোন রিনি, তোর কোনো লাজ লজ্জা মান সম্মান না থাকতে পারে, আমাদের আছে। আমি লোকজনকে বলতে পারবো না আমার বোন লেসবিয়ান, তাই তার ডিভোর্স হয়ে গেছে। তুই তোর রাস্তা দেখে নিস। এত বড় সিদ্ধান্ত যখন নিতে পেরেছিস, আশা করছি এটাও পারবি। ম্লান হাসে রিনি। ও জানতো এই দিনটাও আসবে। বলল, সেদিন কিন্তু চিৎকার করে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম দাদা। সত্তার বিরুদ্ধে কোনো কিছু করা যায় না। তোরা বলেছিলি আমার ছেলে মানুষই। নিউ ইয়র্কের ঝাঁ চকচকে পরিবেশে এগুলো ম্লান হয়ে যাবে। যাগ্গে, আমি জানি এই বাড়িতে আমার জায়গা হবে না, তাই নিউ ইয়র্ক থেকেই আমি বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল ব্যাংকে ইন্টারভিউ দিয়েছিলাম। তার মধ্যে একটায় ক্র্যাক করেছি। পোস্টিং মুম্বাই। নেক্সট মান্থ থেকে জয়েনিং ছিল। ভেবেছিলাম এই কয়েকটা দিন তোমাদের সঙ্গে কাটিয়ে যাব, কিন্তু হলো না। ভেবো না দাদা, কাল সকালেই আমি চলে যাচ্ছি। তোমার লেসবিয়ান বোনের জন্য লজ্জায় তোমাকে পড়তে হবে না। তুমি, বৌদি আর জোজো ভালো থেকো। চলে গেলেই সব সমস্যার সমাধান হয় না রিনি। যখন লোকে জিজ্ঞেস করবে কি বলবো আমি, যা হয় একটা কিছু বলে দিও, যা বললে তোমাদের সম্মান থাকে তেমন কিছু। ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলো নেভাই রিনি। পরের দিন ফ্লাইট, অনেক কিছু গোছানো বাকি। তবু একটা কান্না দরকার, যে কান্নার পর তার সত্তার পরিচয় দিতে তার আর লজ্জা হবে না। আজকের শোটা বেশ জম্পেশ হয়েছে মেঘলার। মন একদম খুশ। সিগারেটটা হালকা টান দিয়ে গাড়ি জানলার বাইরে তাকালো। মিউজিশিয়ান অনিক আর সম্বিত ওর গাড়িতেই আছে। মেঘলাদি, আজ বেশ স্যাটিসফ্যাকশন লাগছে জানো, সম্বিত বলে। একদম, একেবারে ঝিনচ্যাক প্রোগ্রাম। সবচেয়ে বড় কথা, চেকটা সাথে সাথে দিয়ে দিয়েছে। হ্যাঁ দিদি, সামনের মাসে আর কোনো প্রোগ্রাম আছে? সলজ্জ মুখে জানতে চায় অনিক। একটা দিল্লি আর একটা মুম্বাই কথা হচ্ছে, তবে ফাইনাল করেনি এখনো। কেন রে? না আসলে বাবার ট্রিটমেন্ট, জানোই তো কত খরচ। এবার দেখ, রক ব্যান্ড এত বাজারে আছে, সবসময় প্রোগ্রাম যে আমরাই পাবো তা তো নয়, ওরাও তো বাজার দেখবে। সেই এই জন্যই তো তোদের বলি রে, মিউজিক প্যাশন রাখ, কিন্তু জীবিকা রাখতে গেলে ছোটোখাটো শিল্পীর চলবে না রে। ওই মাঝে মাঝে একটা করে খেপ মানে প্রোগ্রাম পাবো, ওতে সন্তুষ্ট থাকতে হবে, বুঝলি? তাহলে শপিং মলের কাজটা নিয়ে নেব বলছো? একদম, বাস্তবকে তো আর অস্বীকার করা যায় না, বল নিয়ে নে। প্রোগ্রামের সময় কটা দিন ছুটি করবি। দিতে চায় না গো দিদি, বলবি ওই কদিনের পয়সা কেটে নিতে, ঠিক দেবে তাহলে। আচ্ছা কথা বলি তাহলে। মধ্যরাতের কলকাতার বেশ একটা মাদকতা আছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই উপভোগ করছিল মেঘলা। হোয়াটসঅ্যাপের মেসেজের টোনে সেদিকে তাকালো। হাই, কি করছো?
কে? মনেই করতে পারল না মেঘলা। তারপর মনে পড়ল, হ্যাঁ, কিছুদিন আগে রাজারহাটের একটা অনুষ্ঠানে ওর আগে এই মেয়েটির শো ছিল বটে। তখন নম্বর নিয়েছিল, তাও মনে আছে। প্রোগ্রাম সেরে ফিরছি। কোথায় ছিল আজ প্রোগ্রাম? কৃষ্ণনগরে। বাহ, তা কেমন হলো? ভালোই। চেক পেলে? এবার একটু সতর্ক হলো মেঘলা। অর্ধ চেনা মেয়ে একেবারে চেকের কথা জিজ্ঞেস করছে। ওদের লাইনে কাউকেও বিশ্বাস করে না। কত প্রোগ্রামের মিউজিশিয়ানের টাকা যে নিজের পকেট থেকে দিতে হয়েছে তা ওই জানে। কেন বলো তো? আর বলো না, ওই রাজারহাটের প্রোগ্রামের চেকটা তো আমি এখনো পেলাম না, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম পেয়েছো কি না। ও না, ওটা ফুল অ্যামাউন্ট দেয়নি এখনো, কিছুটা অ্যাডভান্স নিয়েছিলাম, ওটাই। আমি যে কি ভুল করেছি, অ্যাডভান্সই নেওয়া উচিত ছিল জানো। এবার থেকে না আগে পেমেন্ট না নিই আর গান গাইব না। এবার একটু মায়া লাগলো মেঘলার। নতুন মেয়ে, বোঝেনি এখনো এই লাইনের রাজনীতি। বলে, পুরো পেমেন্ট আগে তোমাকে কেউ দেবে না, এত চাইলে প্রোগ্রামই পাবে না। অ্যাডভান্স এমন একটা অ্যামাউন্ট চেয়েও যাতে মিউজিশিয়ানদের পেমেন্টটা অন্তত করতে পারো, না হলে ওটাও নিজের অ্যাকাউন্ট থেকেই যাবে। সেই তো দিদি, এইভাবে কি হয় বলো? হওয়াতে হবে ভাই, এই লাইনের এটাই নিয়ম। তোমার সঙ্গে কথা বলে বেশ লাগলো, সাবধানে ফেরো। একটা অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল মেঘলার। এইভাবে সাবধানে ফেরো কথাটা বছর 3 আগে কেউ বলতো। তারপর বাকিটা। কিরে, কোথায় ছিলি? কতক্ষণ দাঁড়িয়ে আমি? সরি। আরে শালা বিপ্লবটা গেটে এমন আটকে দিল না। এই বলেছি না স্ল্যাং বলবি না। অভ্যেস হয়ে গেছে। বদলা? এখন তুমি আছো, অনেক কিছুই বদলাতে হবে। বলেই একটা চকাশ করে চুমু খেয়ে নিল গালে। মেঘলার এখনো মনে পড়ে রিনির ফর্সা গালটা কেমন লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। ভালোবাসা বলতে ওই মেয়েটাই তো ঢেউ তুলেছিল বুকে, যাকে একবার দেখার জন্য মনটা ছটফটাতো, যার হাতে হাত রাখলে মনে হতো এটা ভীষণ ভরসার হাত। সেও এক সন্ধেতে সব সম্পর্ক এক লহমায় ছিঁড়ে কোথায় চলে গেল। এসে গেছি দিদি, গাড়ির ড্রাইভারে ডাকে হুঁশ ফেরে মেঘলার। নামে গাড়ি থেকে। পান করলেও খুব বেশি পান করে না কখনোই মেঘলা। কসবার এই ফ্ল্যাটটা মাস 6 আগে ডেলিভারি পেয়েছে মেঘলা। একাই থাকে। সফটওয়্যার কোম্পানি চাকরি, আর মাঝে মাঝে গানের শো করে চলছে দিব্যি। শুধু এই ফাঁকা 3 বেডরুমে ফিরতে বড়ই শূন্যতা লাগে। ইচ্ছে ছিল পোষ্যটাকে নিয়ে আসার, বাড়ির লোক রাজি হলো না। ও নিজেও ভেবে দেখল সকালবেলা সেক্টর 5 দৌড়ে বাড়ি আসতে আসতে রাত, তারপর প্র্যাকটিস। কে যত্ন করবে পোষ্যটার? তার চেয়ে থাক ও যেমন আছে। মা বাবা ভাইয়ার কাছে হয়তো ভালোই আছে। জীবনে একটা সময় একা হতেই হয়, তবে ও যেন বড্ড তাড়াতাড়ি একলা হয়ে গেল। রিনি যদি থাকতো, এই রাতে ফিরে একবার যদি ওর নরম শরীরের ওমে শান্তিতে ঘুমানো যেত, জীবনটা অনেক অন্যরকম হতো। ওরা তো এমনটাই চেয়েছিল, কিন্তু বাকিরা চায়নি। বাকিদের চাহিদার মূল্য দিতে গিয়ে আজ। কদিন ধরে রিনির কথা খুব মনে হচ্ছে। পাগলিটা ভালো আছে তো? যোগাযোগও তো রাখে না আর। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় ব্লক। সিগারেটটা ধরিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ভাবে মেঘলা, মানুষ সবসময় অবাঞ্ছিত লোকজনকে ব্লক করে না, অনেক সময় কাঙ্ক্ষিত লোককেও করে। না হলে ওকে ব্লক করার তো কোনো কারণ ছিল না। সেই সন্ধ্যের পর থেকে একবারের জন্য মেঘলার যোগাযোগ করেনি রিনির সঙ্গে, তবুও সে ব্লক। তার অর্থ তো একটাই। আবার হোয়াটসঅ্যাপের একটা মেসেজে সম্বিত ফেরে মেঘলার। ঘড়ি দেখে রাত 2:15। এত রাতে কে? সেই মেয়েটি। দিদি, তোমাকে খুব ভালো লাগে জানো, একটু অন্য রকমের তুমি। মাথাটা ঝাঁ করে গরম হয়ে যায় মেঘলার। শালা, অন্য রকম আর অন্য রকম। সেই 10 বছর বয়স থেকে শুনে আসছি আমি অন্য রকম। তো অন্য রকম তো আমি কি করব? হ্যাঁ, আমার চুড়ি বালা পরে সাজতে ইচ্ছে করে না। রিনিকে ভালোবাসতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। ওকে আমার স্ত্রী ভাবতে ভালো লাগে, তাতে আমি কি করব? আমি আজও ভাবি এই ফ্ল্যাটে যদি রিনি থাকতো, আমি এটা করতাম, ওটা করতাম। প্রোগ্রাম থেকে ফিরে জড়িয়ে ধরে গল্প শোনাতাম, আর তারপর ওর বুকে ঘুমিয়ে পড়তাম। এগুলো কি খুব অসম্ভব ভাবনা? বাড়ির লোক পাগল বলে, রিনির বাড়ির লোক অসুস্থ বলে। সারা আমি কি? আমি চিৎকার করে বলতে চাই আমি মেয়ে নই, আমি পুরুষ। কেউ শোনেই না। বলে এটা নাকি সাইকোলজিক্যাল প্রবলেম। আমি কবে বোঝাতে পারবো এই পোড়া সমাজকে যে আমার শরীরটা মেয়ের হলেও সত্তাটা পুরুষের? না, কেউ শোনে না মেঘলার কান্না।
ওটা কসবার 4 দেওয়ালের ফ্ল্যাটে ঘুরতেই থাকে। ওয়েলকাম। ব্যাংক কর্মীদের আহ্বানে মনটা ভরে যায় রিনির। বেশিরভাগই ওর বয়সী হবেই। বিদেশি ব্যাংক খুব বেশি সিনিয়র তো নেই এখানে, যারা আছেন তারা ম্যানেজমেন্ট লেভেলে, কিন্তু কাস্টমার ডিলিং বা ক্যাশে সবই সমবয়সী। 2 দিন হলো মুম্বাই এসেছে রিনি। মার্লিন হাইটস নামক একটা কমপ্লেক্সে উঠেছে। আজকাল অনলাইনে বাড়ি ভাড়ার সৌজন্যে বেশ সহজেই কলকাতায় বসে বাড়ি পাওয়া সম্ভব হয়েছে। তবে একটাই সমস্যা, খুব প্রপার লোকেশনে নয় ফ্ল্যাটটা, একটু আউটস্কার্ট। 8 ঘন্টা লোকাল ট্রেনে আসতে হয়। অবশ্য এখানে লোকাল ট্রেনের যোগাযোগ ব্যবস্থা ভালো। এর সুফলও আছে, তুলনামূলক রেন্ট কমই। না হলে এখানে একটা 1 বেডরুম ফ্ল্যাট নেওয়াটাও বেশ বিলাসিতা। অবশ্য বুদ্ধি করে 2 মাসের কন্ট্রাক্ট করেছে রিনি। এর মধ্যে একটা পেইং গেস্ট খুঁজে নেবে। পেইং গেস্টের কথাটা মনে আসতেই, হ্যালো, ক্যান ইউ হেল্প মি? ইয়েস, অফকোর্স। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? বলে ওঠে রিনির এক সহকর্মী। ক্যান ইউ শেয়ার সাম কন্ট্যাক্টস অফ পিজি, আই মিন পেইং গেস্টস? শিওর, কিন্তু তুমি আমার সাথে বাংলায় বলতে পারো, আমি বাংলা জানি। তাই? সে কি? তুমি মেহেরা যে? দ্যাটস বিকজ মাই ফাদার ইজ মেহেরা, বাট মাই মাদার ইজ এ পিওর বেঙ্গলি ব্রাহ্মণ লেডি। She is Mukherjee, but yeah, she too was brought up in MP as my grandfather had been posted there as a forest officer. বাহ, ভালো হলো, অন্তত বাংলা বলার কাউকে পাওয়া গেল। একদম, একদিন আমাদের বাড়িতে এসো না, আমার মা খুব খুশি হবে। আসবো। সো আমি নেহা মেহরা। আমি রিনি সেন পদবিটাই চিরকাল ব্যবহার করে এসেছে রিনি। সুগতর ঘোষ পদবীকে কোনোদিনই আপন করেনি। এখন মনে হয় যে মানুষটাকে আপন করতে পারেনি তার আর পদবী। তুমি কি আনম্যারিড? না, আমি ডিভোর্সি। ঠিক ডিভোর্সি বলা ভুল, সেপারেটেড। গ্রেট, বেটার টু গেট রিড অফ এ রিলেশনশিপ হুইচ ইজ নট ক্লোজ টু ইউর হার্ট। ইউ আর এ ব্রেভ লেডি। তুমি চলো না আমার সঙ্গে আমার বাড়িতে, ইউ উইল ফিল ফ্রি। খানিকটা অবাক হয়ে দেখে রিনি। কলকাতার কলেজ বা স্কুলের বন্ধু হলে আরও 100টা প্রশ্ন করত, কেন ডিভোর্স নিলি, কি হয়েছিল। অথচ এই নতুন বন্ধুটি সেরকম কোনো কৌতূহলই দেখালো না। প্রবাসী বাঙালি বলেই কি মনটা অনেকটা বড়, অন্যভাবে ভাবতে জানে, নাকি সবটাই অভিনয়। তবে প্রথম আলাপে বেশ ভালোই লাগলো নেহাকে। স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু ভদ্র। ডাব্বা সিস্টেমে আপাতত চলছে রিনি। আসার পর থেকে বাবার বাড়ির কেউ খোঁজ নেয়নি, ও জানে আর নেবেও না। হয়তো কোনো ইমার্জেন্সি বা কোনো খবর থাকলে জানিয়ে দেবে। হঠাৎ ফোনের রিংটোনটা বেজে ওঠে। গিয়ে দেখে নেহা। হ্যালো রিনি, আমার মা তোমার সঙ্গে কথা বলতে চায়। আমার একটা বেঙ্গলি বন্ধু হয়েছে শুনে শি ইজ ওভারওয়েলমড। হাসে রিনি, বলে, নিশ্চয়ই, মাসিমাকে ফোনটা দাও। হ্যালো, কে রিনি? শোনো, আমি মাসিমা বলছি। কলকাতার একজন বাঙালি এসেছে, এটা জানতে পেরে খুব খুশি হয়েছি। কতদিন কলকাতার বাঙালিদের সঙ্গ পাই না। প্লিজ, তোমার সেরকম কাজ না থাকলে কাল নেহার সঙ্গে আমাদের বাড়ি এসো। আর এখানেই থাকবে, তোমার যখনই মনে হবে তখনই চলে আসবে। মাসিমাকে আগে থেকে বলারও দরকার নেই, জাস্ট চলে আসবে, বুঝেছো? আচ্ছা মাসিমা, ঠিক আছে, আসবো কাল। বৈপরীত্যটা ভাবতে থাকে রিনি। গত 2 দিন নিজের বাড়ির লোক একবারও খবর নেয়নি। সদ্য পরিচিতরা খোঁজ নিচ্ছে, ডিভোর্সি না সেপারেটেড, এটা নিয়ে তাদের কোনো কৌতূহলই নেই। সিম্পলি একটা মানুষ যে কলকাতা থেকে এসেছে। আবার ফোনের রিংটোন, আবার ফোনের দিকে তাকায় রিনি। এবার একটা অতি পরিচিত নম্বর। বলো সুগত। আজ পেপারসগুলো পেলাম, তোমার সাইন করা, বাবা পাঠালো। তোমার কি কিছু ডিম্যান্ড আছে রিনি? শুড আই অ্যাড সামথিং? অ্যাড মানে টাকা পয়সা বলছো? ধরে নাও তাই। না, এমনি তোমার জীবনে এতগুলো বছর নষ্ট করেছি, আর কিছু চাই না। বেশ, বাট এই বছর খুব ভালো না কাটলেও তোমার সঙ্গে খুব খারাপও কাটেনি রিনি। ডিভোর্সের সিদ্ধান্ত কিন্তু তোমারই ছিল। হ্যাঁ, আমারই তো। সমস্যা আমার। তুমি কেন সাফার করবে? আইনি বিচ্ছেদ নাও, আবার সেটেল করো। সময় এখনো ফুরিয়ে যায়নি তো। ওকে, অ্যাজ ইউর উইশ। কিন্তু যদি কখনো প্রয়োজন পড়ে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। সাহায্য করতে পারলে ভালো লাগবে। বেশ, করব। ভালো থেকো সুগত। ডিভোর্স করলেই যে সম্পর্কটা সাপে নেউলে হতে হবে এমন তো কোনো কথা নেই সুগত। যে কোনো সম্পর্কের একটা ভদ্র সমাপ্তি হওয়াই ভালো। আই টু ফিল দ্য সেম।
কেটে গেল ফোনটা। মনটা একটু হালকা হলো রিনির। যাক, সুগত মেনে নিয়েছে। হয়তো ডিভোর্সটা পেয়ে গেলেই আবার বিয়ে করবে। করুক, ওর জীবনটা ভরে থাকুক। আর এবার যেন ভগবান ওর কপালে একজন তথাকথিত নারীকেই দেয়। রোজ সকালে কসবা থেকে টেকনোপলিস আসতে জীবন বেরিয়ে যেত মেঘলার। এসি বাস তো মোটামুটি চুল্লির সমান গরম। এত লোক, সঙ্গে দম বন্ধ করা পরিস্থিতি। তুলনায় নন এসি বাস তবু ভালো, একটু হাওয়া অন্তত আসে। বিরক্ত হয়ে এখন রয়্যাল এনফিল্ড নিয়েছে মেঘলা। ওটা করেই অফিস যায়, নিজের মতো যাওয়া যায়, একটু শান্তি থাকে। একটাই সমস্যা, যা ঠা ঠা পোড়া রোদ, তাতে হাতগুলো বড্ড কষ্ট হয়। এই মেঘলা, মেল দেখেছিস? না। কেন, কিছু বাওয়াল হয়েছে নাকি? বাওয়াল কিছু না, বেশ কিছু জনকে ট্রান্সফার করেছে, আর তার মধ্যে তোর নামও আছে। মেল তো কাল রাতে এসেছে, দেখিসনি? আরে রাতে প্রোগ্রাম ছিল, তাই আর। যা, সে কি রে? দেখি দাঁড়া। মেল খুলে দেখে মেঘলা যে ওর পোস্টিং হয়েছে মুম্বাইতে। অবশ্য একখানা প্রমোশন দিয়েই পাঠানো হয়েছে। তবুও মনটা খারাপ হয়ে গেল মেঘলার। বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থেকে নিচে ক্যাফেটেরিয়া এলো। হঠাৎ একটা হাত পিঠে। কংগ্রাটস ব্রো, বলে সহকর্মী অমিত। ধুর, প্রমোশনে যে টাকা বাড়বে, আর যেখানে পাঠালো তাতে 3 গুণ বেশি খরচ হবে। তবু তো এক ধাপ এগোলি। আর তুই একলা মানুষ, সংসার ধর্ম নেই, কি সমস্যা, চলে যা। সে তো আপাতত যেতে হবেই। আসলে আমি কলকাতা ছেড়ে যেতে চাই না রে। কেন, ব্যথার জন্য? হাসে মেঘলা, একটা বিষণ্ণ হাসি। এই গোটা পৃথিবীতে খুব কমজন ওকে পুরুষ হিসেবে মেনে নেয়, তার মধ্যে অমিত একজন। ওর সঙ্গে রিনির সম্পর্কটা অমিত জানে না রে। সে তো ব্যথা দিয়ে দিব্যি সংসার করছে, সেটা না। আমি আসলে চাকরি করতে তো চাইনি, গান গাইতে চেয়েছিলাম। আর ধীরে ধীরে একটু একটু করে নাম হচ্ছিল এখানে। কটা ফাংশন পাচ্ছিলাম, মিউজিশিয়ানগুলোর সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছিল। এখন মুম্বাই পাঠালে সব সেই জিরো হয়ে যাবে। এটা ঠিক। তবে ব্রো, তুই যে ধরনের গান গাস, তাতে মুম্বাইতে তুই একটা ব্রেক পেলেও পেতে পারিস। কে চেনে এই শর্মাকে? কে দেবে সুযোগ? তাহলে কি করতে চাইছিস? সেটাই তো ভাবছি রে। আপাতত তো যেতেই হবে, হাতে তো আর অন্য কোনো চাকরি নেই। একটা কথা বলবো? বল। আপাতত যা, গিয়ে জয়েন কর, তারপর ওখান থেকে কলকাতায় চেষ্টা করিস। পেলে পাত্তা ফেলে দিবি। তাই করতে হবে। যাক, বেশি দিন সময় তো দেয়নি, দেখি হাতের কাজগুলো সারি। সার। বেরিয়ে যায় মেঘলা। সামনের কফি শপে গিয়ে বসে। প্রথম আগে ঠিক করে নেয় কি কি হাতের কাজ বাকি আছে। 1 সপ্তাহ মানে খুব বেশি সময় নেই। প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো ক্যান্সেল করতে হবে, অ্যাডভান্স ফেরত দিতে হবে। এইভাবে একটা একটা লিস্ট করতে গিয়ে সামনে চোখ পড়ে মেঘলার। মাঝবয়সী মহিলা, ভীষণ চেনা, কিন্তু কোথায় যে দেখেছে চট করে মনে করতে পারে না মেঘলা। মহিলা কেমন ওর দিকে ধেয়ে আসছে। আশ মিটেছে তো আমাদের সর্বনাশ করে? এবার মনে করতে পারে মেঘলা, এটা তো নন্দিনী বৌদি, রিনির বৌদি। হঠাৎ ওর সঙ্গে এভাবে কথা বলছে কেন? মানে কি বলতে চাইছেন আপনি? যা বললাম পরিষ্কার করেই তো বললাম। আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আশ মিটেছে তো? নিশ্চয়ই তোমরা দুজনে এখন বিন্দাস আছো। ছি, লাজ লজ্জা কিচ্ছু নেই তোমাদের মতো মেয়েদের, সম্মানটাও নেই। এই দাঁড়ান, আপনি অনেকক্ষণ যা নয় তাই বলে যাচ্ছেন। কি করলাম আমি? আর শুনুন, আমি আপনাদের মতো নেকুপুষু মেয়ে না, বুঝলেন? না তো তা কেন হবে? সেটা হলে তো এতদিনে নিজেও সংসার করে ছেলেপুলের মা হতে, আর ইনিকেও তাই হতে দিতে। তোমাদের মতো মেয়েদের কোনোদিন ভালো হবে না, এটা জেনে রেখো। অন্যের ঘর ভাঙলে নিজেরও ভালো হয় না। আরে কি বকছেন বলুন তো মাইরি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। না, আর দাঁড়ায়নি মহিলা। কিন্তু নন্দিনী চলে যাবার পর শুধু একটাই বাক্য ঘুরতে থাকে মেঘলার মাথায়। কার কথা বলে গেল? সংসার ভেঙে দিচ্ছি। এসব রিনি পাগলিটা ভালো আছে তো? কদিন ধরেই ওর কথা খুব মনে হচ্ছে। পাগলিটা কোনো যোগাযোগও তো রাখে না। কিছু হয়নি তো রিনির? কি ব্যাপার রিনি, কিছু খাচ্ছ না যে? মাসিমা রান্না ভালো হয়নি? না না মাসিমা, রান্না তো খুবই ভালো। আমি বেশি খাই না আসলে। বেশ ঠিক আছে, যতটা পারবে ততটাই খাও। নেহাদের ফ্ল্যাটটা খুব বড় না হলেও খুব ছোটও না। সবচেয়ে যেটা ভালো সেটা হলো চারদিক খোলা, দিব্যি হাওয়া আসে। বারান্দায় চায়ের কাপ নিয়ে দূরে মেরিন ড্রাইভে চোখ রেখেছিল রিনি। কাঁধে একটা হাত পড়তে ঘোর কাটল। কি ভাবছো রিনি? বলে নেহা।
কিছু না, এই মুম্বাই দেখছিলাম। মিসিং কলকাতা? না, বরং দূরেই ভালো আছি। গুড। অ্যাকচুয়ালি রিনি জানো, জীবনে কখনো কখনো নিজেকে একা ছেড়ে দিতে হয়। একা না ছাড়লে নিজেকে এক্সপ্লোর করাও যায় না। তো তুমি কি ছোট থেকেই মুম্বাইতে? মোস্টলি, তবে দিল্লিতেও থেকেছি কয়েক বছর। অবশ্য ছোট ছিলাম তখন। তোমার বাড়ির লোকজন বেশ ভালো, মন খোলা। মধ্যবিত্ত বাঙালি মাসিমা পিসিমারা যে ধরনের প্রশ্ন করেন সেরকম ঠিক না। ইউ নো রিনি, খানিকটা এই জন্যই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস হাউস অ্যান্ড গেট ম্যারিড। মাই প্যারেন্টস গিভ মি ইমেন্স ফ্রিডম। বুঝেছি। আমার মা তোমার কথা যখন শুনেছিল, শি আস্কড, ও কি ম্যারিড? আমি বলেছি না, শি ইজ সেপারেটেড, বিলিভ মি। আর একটাও প্রশ্ন করেনি মা, আমাকেও না। অথচ এত বছর আমি যত বাড়িতে গেছি, বিয়ের আগে জিজ্ঞেস করেছে কবে বিয়ে, বিয়ের পরে জিজ্ঞেস করেছে কবে বাচ্চা নেবে, অ্যাজ ইফ মাই লাইফ। অথচ আমার কোনো সে নেই। রিয়েলি? নো ওয়ে। আমি হলে তো বলেই দিতাম, বাচ্চা নেব কি নেব না, দ্যাটস আওয়ার চয়েস মাসিমা। প্লিজ ডোন্ট পোক ইউর নোজ ইন আওয়ার ম্যাটার। বলতে পারলে তো ভালোই হতো নেহা। আমি যে কত বলতে চেয়েছিলাম, কেউ শুনলই না। কি বলতে চেয়েছিলে রিনি? ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ ক্যান শেয়ার, বাট ইফ ইউ আর নট কমফর্টেবল দেন প্লিজ ডোন্ট। আসলে নেহা, আমি কোনো পুরুষের সঙ্গে স্বচ্ছন্দ না। আমি লেসবিয়ান। আমি একজন নারীকেই ভালোবাসতাম, রেদার এখনও বাসি। ওর নাম মেঘলা, আমি মেঘ বলতাম। সো হোয়াই ডিড ইউ ম্যারি? ওই যে বললাম, বাড়ির লোক বুঝলো না, এটাকে একটা সাইকোলজিক্যাল সমস্যা ভাবলো। কাম অন রিনি, ইউ আর নট ইলিটারেট। তুমি তো জানো এটা কোনো সাইকোলজিক্যাল সমস্যা না। জানতাম, বলেওছি, কেউ শোনেনি। একটা সময় ভেবেছিলাম আমি হয়তো ভুল, সত্যি হয়তো বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড ইউ রিয়েলাইজড আফটার ম্যারিং ওয়ান ম্যান দ্যাট ইউ আর নট সাপোজ টু ম্যারি এ ম্যান, রাইট? হ্যাঁ। ওই মেয়েটি কেমন আছে যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল? জানি না, কোনো যোগাযোগ নেই। ইউ মাস্ট কন্ট্যাক্ট রিনি, বিকজ শি ইজ দ্য ওয়ান হু মাস্ট বি শ্যাটার্ড। তোমার হাজবেন্ড হয়তো আবার গুছিয়ে নেবে, কিন্তু ওই মেয়েটির তুমি ছাড়া তো কেউ ছিল না। ডোন্ট ইউ হ্যাভ হার নাম্বার? আছে, কিন্তু আমি ব্লক করে দিয়েছি। ওয়াই? আর কি হারানোর আছে তোমার রিনি? তোমার বাড়ির লোক তোমার পাশে নেই, হাজবেন্ড উইল সেটেল এগেইন, সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আমি তোমার জায়গায় থাকলে ইন্ডিয়াতে আসার পরই কন্ট্যাক্ট করতাম। আমার তো সাহস নেই নেহা। ও খুব অভিমানী। কোন লজ্জায় আর থাক যেমন আছে, ভালো আছে নিশ্চয়ই। যা ভালো বোঝো রিনি। অফিসের এক কলিগ এই পেইং গেস্টের ব্যবস্থাটা করে দিয়েছে মেঘলার। অস্বীকার করার উপায় নেই, বেশ সুন্দর খোলামেলা, যদিও খুব ছোট বাথরুম। মুম্বাইয়ে একটাই সমস্যা, বড্ড বাড়ি ভাড়া। না হলে দিব্যি একা একটা বাড়ি নেওয়া যেত, কিন্তু পকেটে রেস্ট তো নেই। স্নান করে ঝটপট অফিসের জন্য তৈরি হয়ে নিল মেঘলা। লোকাল ট্রেনে অফিস পৌঁছে একেবারে গলদঘর্ম অবস্থা মেঘলার। নিজের কিউবিকেলে পৌঁছে আরাম করে একটা সুখ টান দিল মেঘলা। কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে পরপর মেলগুলো চেক করে নিল। না, খুব চাপ নেই আজ। গোটা তিনেক মিটিং। মোবাইলে ফেসবুকে একটু স্ক্রোল করতেই পিঠে একটা হাত। तुम्हारा नाम मेघला है ना? हाँ, क्यों? कोलकाता ब्रांच में थे ना? हाँ, एक बार आओ मेरे साथ। অগত্যা ওঠে মেঘলা। পাঞ্জাবি সহকর্মীটির সঙ্গে যায় নির্ধারিত রুমে। হ্যালো বস, আমি নীল শর্মা। আমিও কলকাতায় ছিলাম 10 বছর, তবে বাঙালি না। হাত জোর করে প্রতি নমস্কার জানায় মেঘলা। একটা প্রয়োজনে ডাকলাম, যদিও অফিসিয়াল না। বলুন। কলকাতার অফিস থেকে জানালো তুমি নাকি সুন্দর গান গাও, মানে স্টেজ শোটো করো। ওই আর কি, তেমন কিছু না। একটা রিকোয়েস্ট বস, একটা মিসহ্যাপ হয়ে গেছে। উতরে দেবে? অফিসের প্রেস্টিজ বলে কথা। কি হয়েছে? আরে আগামীকাল একটা প্রোগ্রাম আছে অফিসের, অ্যানুয়াল প্রোগ্রাম। আমরা 2টো ব্যান্ড হায়ার করেছিলাম, এখন যেটা বেশি নাম করা তারা ক্যান্সেল করেছে। অ্যাডভান্স ফেরতও দিয়ে দিয়েছে। এবার একটা ব্যান্ডের পক্ষে 2 ঘন্টার বেশি তো প্রোগ্রাম টানা সম্ভব না। তুমি যদি আর অন্তত 1 ঘন্টাও টেনে দিতে। কালই? আরে আমি রেডি না, আমার মিউজিশিয়ান নেই। মিউজিশিয়ান নিয়ে তুমি ভেবো না, আমাদের অফিস স্টাফরাই আছে, শুধু সিঙ্গারই ছিল না। তো কলকাতা অফিস থেকে তোমার নাম সাজেস্ট করলো,
দেখো, এটা কিন্তু একটা ইউনিক আইডিয়াও। মিউজিশিয়ান, সিঙ্গার সবাই এমপ্লয়ি। একটু আধটু ভুল টুল হলেও একটা বিশাল হইচই হবে না। তুমি শুধু রাজি হয়ে যাও বস। বেশ, তাহলে তো একবার বসতে হয় মিউজিশিয়ানদের সঙ্গে। একদম বিন্দাস বসে যাও। সবাই নিচে প্র্যাকটিস রুমে। আর তোমার কাজ, মিটিং যা আছে ও সব সর্ট করে দিচ্ছি। অগত্যা নিচে আসে মেঘলা। প্র্যাকটিস রুমে ঢুকে মনটা দিব্যি ফুরফুরে হয়ে যায়। এতগুলো সহকর্মী যে মিউজিক বাজায় এত সুন্দর, এটাই ওর ধারণার বাইরে ছিল। ভেসে যায় মেঘলা সুরের মূর্ছনায়। বাপরে, কি আওয়াজ গো নেহা! হ্যাঁ, ওই কোনো একটা অফিস প্রোগ্রাম হয়তো। কনসেন্ট্রেট করা যাচ্ছে না একদম, বলে রিনি। ঠিক বলেছ। যাক, তবে মোটামুটি 4টে তো বাজেই, আর তেমন চাপ নেই। চলো 1 কাপ কফি খেয়ে আসি। সামনের ওই অফিসের অনুষ্ঠানটাও খানিকটা শোনা যাবে, আবার একটু মাথাটাও ফাঁকা হবে। বেশ, চলো। বড় উঠোনে এসে একটু দম ছাড়ল রিনি। সকাল থেকে খুব চাপ গেছে। সামনের কফি শপে বসলো নেহা আর রিনি। কফি অর্ডার করলো। এখন গানগুলো অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে, যদিও গানের চেয়ে মিউজিক অনেক বেশি শোনা যাচ্ছে এখান থেকে। কোন অফিসের প্রোগ্রাম গো? কি জানি, তবে প্রিজমা বোধ হয়। ওরা প্রতি বছরই করে এসব। কোম্পানি নামটা শুনে ধক করে উঠল বুকটা রিনির। মেঘ তো এই কোম্পানিতেই ছিল। এখনও আছে কি? কেমন আছে এখন মেঘ? তুম জো আয়ে জিন্দেগি মে বাত বান গেই। তরাং করে উঠে দাঁড়ায় রিনি। এই কণ্ঠ, এই গায়কী ওর ভীষণ চেনা, ভীষণ। কিন্তু এত দূর, মুম্বাইয়ে। কফির কাপটা টেবিলে রেখে রিনি বলে, নেহা আমি আসছি একবার, একটু বসো। এই কি হলো, ঠিক আছো তো তুমি? এনি প্রবলেম? রিনি, হ্যালো। রিনি তখন দৌড়ে অডিয়েন্সের মাঝে। হ্যাঁ, কোথাও ভুল হয়নি। স্টেজে মেঘ, ওর মেঘ। এতদিন পর কয়েকশো লোকের পেছনে রিনি। চোখের জল বাদ মানছে না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে রিনি। স্টেজ তখন উদ্দাম। হঠাৎ পিঠে একটা হাতের ছোঁয়ায় সম্বিত ফেরে রিনির। নেহা, ক্যা হুয়া রিনি? কিচ্ছু না নেহা, আই নিড সাম টাইম ফর মাই সেলফ। দ্যাটস ইট। শিওর, গো হোম। বাড়ি ফিরে একটা মেসেজ করে দিও। মাথা নেড়ে বাড়ি ফিরে যায় রিনি। ডোরবেলের আওয়াজে ধড়ফড় করে উঠে বসে রিনি। ঘড়ি দেখে বেলা 9:30। ইস, এত বেলা হয়ে গেছে। অবশ্য ঘুমের আর দোষ কি, সারা রাত প্রায় জাগা। ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল, কিন্তু এখন কে এলো? সাধারণত ও বেলা 9টার মধ্যে বেরিয়ে যায়। আজ তো ঘুম চোখেই দরজা খুলে রিনি। সামনে যাকে দেখে তাকে দেখে আর একবার চোখ কচলে নেয়। স্বপ্ন নাকি সত্যি? কি বে, তালাটা খুলবি নাকি বাইরেই থাকবো? একেই তোর ফ্ল্যাট খুঁজতে খুঁজতে জীবন বেরিয়ে গেছে। না, স্বপ্ন না, সত্যি। মেঘ দাঁড়িয়ে আছে সামনে। মেঘ, তুই এখানে ঠিকানা কি করে পেলি? বলছি আগে খোল। হ্যাঁ হ্যাঁ, আয় ভেতরে আয়। ভেতরে আসে মেঘলা। ছোট 1 রুম ফ্ল্যাট, কিন্তু বেশ গুছিয়ে রেখেছে রিনি। না, রিনিটা বড় হয়ে গেছে। বলল, কতদিন এসেছিস সেখানে? মাস 3। আর সুগত? মাথা নামিয়ে নেয় রিনি। বলে, বস, ওসব কথা পরে হবে। না, পরে হবে না, আগে হবে। সেই এক ডমিনেটিং টোন। হেসে ফেলে রিনি। মেঘের এই অধিকার বোধের শটটা ওর খুব চেনা। এমনি সময় হলে ও ঠোঁট ফোলাতো, আর মেঘ তখন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরত। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। অতএব একটু শান্ত স্বরেই বলল রিনি, কি আর আছে সুগত, নিজের মতো ভালোই আছে হয়তো। তোর তো ওর সঙ্গে থাকার কথা ছিল, তাহলে তুই এখানে কেন? ছিল হয়তো, কিন্তু পারলাম না। কেন পারলি না? পারার কথাও তো ছিল না মেঘ, তাই না? এই কথাটা যেদিন তোকে আমি বলেছিলাম, সেদিন তো আমাকে অসুস্থ বলেছিলি, মনে আছে? 2 চোখ বেয়ে জল নামে রিনির। গলা বুঝে আসে, শুধু মাথা নেড়ে বলে, আছে, কিন্তু সেদিন এত শক্তি ছিল না। তাহলে এই কয়েক বছরে কি হলো যে বুঝতে পারলি যে আমি অসুস্থ না? চুপ কর মেঘ, আর পারছি না। কেন এলি তুই? তুই কি বাড়ি বয়ে এলি আমাকে শুধু কথা শোনাতে? না, তোকে নিজেকে চেনাতে। তুই থামবি? আমি আর পারছি না, বলেই ঝাঁপিয়ে পড়ে রিনি মেঘলার বুকে। এতক্ষণে রাগী মেঘলা এবার বোধহয় একটু শান্ত হয়েছে। ধীরে ধীরে রিনির মাথায় হাত বুলিয়ে দেয় মেঘ। আস্তে আস্তে শান্ত করে। তারপর বলে, তাহলে কি ভাবলি, এখানেই থাকবি? চোখ মোছে মেঘলা। তারপর বলে, আর কি, বাড়ির লোক ভুলে গেছে, সুগতকে মুক্তি দিয়ে দিয়েছি, ও নতুন করে শুরু করুক। তাহলে তাহলে আর কি, যেমন আছি থাকবো। ব্যাংকে চাকরি করব, কিন্তু এই ফ্ল্যাটটা তো আমার বেড়ে লাগছে রিনি। দুজনেই যখন মুম্বাইয়ে থাকবো, আমি আর শুধু শুধু পেইং গেস্ট থাকবো কেন? মানে তুই এখানে থাকবি? সত্যি? যদি তুই রাখিস, অবশ্য তুই না বললেও ভাবিস না আমি তোর কথা শুনবো। এত ভদ্র না আমি,
আর যা ভিড়মি খেয়ে পড়ে থাকিস মাঝে মাঝে, একা থাকা তোর পক্ষে বিপজ্জনকও বটে। তোর মনে আছে আমার মৃগী রোগের কথা? একদম। আর তোর কলিগ যখন কাল সন্ধ্যায় আমার কাছে এলো আর বলল তুই মাটিতে বসে পড়লি, আমার তো ওটাই মনে হলো পাগলিটার আবার কিছু হলো নাকি। বাই দ্য ওয়ে, তোর কলিগ কি আমাদের ব্যাপারটা জানে? ব্যাপারটা জানে, কিন্তু মানুষটা তুই সেটা জানতো না, ও বুঝে নিয়েছে। ইস কি কপাল আমার, দুনিয়ার সবাই বুঝলো আমি তোকে ভালোবাসি, একা তুই বুঝলি না। হাতির মাথা বাসিস, খোঁজ নিয়েছিস একবার? ওই শালা চারিদিকে ব্লক করে রেখেছিস, খোঁজ নেব কি করে? মেল তো করতে পারতিস, জানিস কত ওয়েট করতাম। মেল মাইরি, মাথাতেই আসেনি ওটাতে অফিসের বস ছাড়া আর কাউকে ডাকা যায়। হা হা, একই রকম রয়ে গেলি। বস, স্যান্ডউইচ করি, কর সঙ্গে চা, অবশ্যই ব্ল্যাক টি। মনে আছে? অনেক মান অভিমান মিটে যায় হাসির অন্তরালে। অনেক দিন পর আজ রিনি এবং মেঘলা দুজনেই হালকা তাদের সত্তাকে স্বীকৃতি দিতে পেরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।